আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ স্পেশালে। সঙ্গে আছি আমি তামান্না মিনহাজ। আমার দেশ স্পেশালে আমরা মূলত সেদিনের লিড নিউজটা নিয়ে কথা বলি, পাশাপাশি প্রতিদিনের খুব আলোচিত ঘটনাগুলির উপরও আমরা আলোকপাত করি। আজকে আমরা যেই নিউজটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আজকে যে পত্রিকাটি বাজারে ছিল তার লিড নিউজ, যার শিরোনাম ছিল গুমে সুপিরিয়র কমান্ড শেখ হাসিনা, 450 জন হয়তো আর ফিরবে না। মূল ইস্যুটি হচ্ছে গুম, আর এটি লিখেছিলেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট অলিউল্লাহ নোমান। আমরা আজ কথা বলবো অলিউল্লাহ নোমানের সঙ্গে। নোমান ভাই, আপনাকে আমাদের এই ছোট্ট আয়োজনে আবারও স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আপনি তো আসলে একের পর এক বোম ফাটাচ্ছেন। না না, এটা আমাদের দায়িত্ব। আমাদের একজন রিপোর্টার হিসেবে কাজই হইলো যে নিউজ খুঁজে বের করা, যেটা মানুষ জানতে চায়, মানুষ যে বিষয়গুলো আনফোল্ডিং, যেগুলো বিষয়গুলো অনেকদিন যাবত মানুষের আগ্রহ আছে জানার জন্য, ঘটনাগুলো সেইগুলোকে আমি খোঁজার চেষ্টা করতেছি আর কি। সেটাই কোনোভাবে যেগুলির আসলে কোনো সূত্র মানুষ খুঁজে পাচ্ছে না, কি ছিল, কিভাবে ছিল। গুম তো বরাবরই আলোচিত, এটা নিয়ে দেশ বিদেশে প্রচন্ডভাবে চাপও ছিল। আমরা মুখে বলে থাকি চাপে ছিল সরকার, কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত গত 15 বছরে শেখ হাসিনা শাসন আমলে কিন্তু আমরা আসলে কতটা চাপে ছিল সেই বিষয়টি কখনোই বুঝতে পারিনি। এবং আপনার আজকের নিউজটিতে একটা সংখ্যাও এসেছে, যেগুলি মূলত গুম কমিশনের বের করা তথ্য, তাদের কাছে আসা তথ্য, তাদের খুঁজে বের করা তথ্য, এসবই। আমাদেরকে গুম কমিশনের কার্যক্রম এবং তাদের সম্পর্কে যদি একটু বিস্তারিত বলতেন। 5 আগস্ট বিপ্লবের পর, বিপ্লব বলি বা অভ্যুত্থান বলি, অভ্যুত্থানের পর শেখ হাসিনা তার নিজের আপন দেশে পালিয়ে যাওয়ার পর যে গুম কমিশন গঠন করা হয়। যে গুম কমিশনটা কেন গঠন করা হয়েছে, শেখ হাসিনার 15 বছরের শাসনামলে কত মানুষ গুম করেছে, কত মানুষকে নিখোঁজ করেছে, সেটার কোনো হিসাব নাই। কারণ হচ্ছে এটা নিয়ে জাতীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে বিভিন্নভাবে আলোচনা হয়েছে। গুম কিন্তু একটা মানবতা বিরোধী, আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানবতা বিরোধী অপরাধ। এই মানবতা বিরোধী অপরাধ কতজনের সাথে সংঘটিত হয়েছে সেই হিসাবটা কিন্তু এখন পর্যন্ত সঠিক কেউ বলতে পারতেছে না। তার মধ্যে গুম কমিশন গঠনের পর এই পর্যন্ত গুম কমিশনের কাছে প্রায় 1600-র উপরে অভিযোগ জমা পড়েছে, ভিকটিমের পক্ষ থেকে বা ভিকটিমের পরিবারের পক্ষ থেকে। তারা ভিকটিম বলতে যারা গুম ছিল বা অনেকদিন গুম ছিল, 6 মাস ছিল, 1 বছর ছিল, যারা ফিরে আসতে সৌভাগ্যক্রমে ফিরে আসছে, তারাও এখানে গেছে তাদের অবস্থানটা জানাতে। আবার যাদের পরিবার যারা নিখোঁজ রয়েছে এখন পর্যন্ত, তাদের পরিবারও ওইখানে তাদের কাছে আবেদন করতে গেছে তাদের খুঁজে বের করার জন্য। গুম কমিশন তাদের যে অনুসন্ধান, তারা এর মধ্যে থেকে তাদের অভিযোগগুলোর থেকে এই পর্যন্ত 758টি কেস স্টাডি তারা পর্যালোচনা করছে। এই পর্যালোচনা করে তারা একটা প্রাথমিক রিপোর্ট সরকারের কাছে দাখিল করেছে। এবং আমি চেয়ারম্যানের সাথে দেখা হয়েছিল কিছুদিন আগে, উনি বললেন যে আমরা দ্বিতীয় পর্যায়ের আরেকটি রিপোর্ট দেবেন। তারা আমাকে উনি যেটা বললেন যে এই এপ্রিল মের মধ্যে একটা দ্বিতীয় পর্যায়ের আরেকটা রিপোর্ট দেবে, তারপর তারা আরেকটা ফাইনাল ফাইন্ডিংস দেবে কমিশন। তো এর মধ্যে প্রাথমিক যে রিপোর্ট, এই রিপোর্টে তারা 758টি কেস স্টাডির মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি কেস আমি দেখলাম যে তাদের একটা রিপোর্ট আমি যেভাবে দেখার সৌভাগ্য হয়েছে আমার, যদিও গভর্নমেন্টকে তারা এই রিপোর্টটা শুধু দিয়েছে। এই রিপোর্টের মধ্যে তারা কতগুলো কেস স্টাডি দিয়েছে, যেমন সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবের, হুমাম কাদের চৌধুরী, তারপরে আজমি, ইলিয়াস আলীটা এখনো দেওয়া হয় নাই, এরকম আরও ফখরুজ্জামান একজন অ্যাম্বাসাডারকে গুম করা হয়েছিল, তার এরকম আরও বেশ কয়েকটি কেস স্টাডি দিছে। এই কেস স্টাডিগুলোর মধ্যে মূলত অনেকগুলো তথ্য উঠে এসছে, যে তথ্যগুলো খুবই ভয়াবহ। এবং আরেকটি বিষয়, আমি ওই যে আমাদের যে হেডিংটা করেছে, যে হেডিংটা ছিল আজকে 450 জন হয়তো আর ফিরবে না। এই 400 আমার গুম কমিশনের চেয়ারম্যানের কাছে আমি জানতে চেয়েছিলাম আসলে ঘটনাগুলো কি, ওনার সাথে কথাবার্তা আর কি। এটা তো উনি যেটা বললো যে উনি একটা আইডিয়া দিল আমাকে, সেই আইডিয়া থেকে আমি আমার অনুসন্ধান থেকে আমি এই মোটামুটি একটা কনফার্ম হতে পারি 450-এর মতো যারা এখন পর্যন্ত নিখোঁজ আছে। এই নিখোঁজের মধ্যে 450 জনকে হয়তো আর ফিরে পাওয়া যাবে না, কারণ তাদের ভাগ্য আসলেই খুব খারাপ কিছু ঘটে গেছে। এর মধ্যে হয়তো তাদেরকে মেরে ফেলা হয়েছে বা তাদেরকে নিখোঁজ এইভাবে করা হয়েছে, তারা আর ফিরে আসার মতো অবস্থানে নেই। এটা এরকম একটা অবস্থা। তো এই যে 450, বাংলাদেশে কিন্তু চিন্তা করেন এতগুলো লোককে শেখ হাসিনা সরকার যে গুম করছে, এই গুম, এটা আরেকটা কিন্তু ভেরি ইন্টারেস্টিং। তাদের এই রিপোর্টে উঠে আসছে এই সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবের ছেলের কেস স্টাডিতে, যেটা ভয়াবহ। ডিজিএফআই তৎকালীন মহাপরিচালক, তারা ডিজি বলে, যেটা ডিজিএফআই ডিজি আকবর সাহেব স্বীকার করেছেন যে তিনি সালাউদ্দিন কাদের চৌধুরী ছেলের প্রসঙ্গে শেখ হাসিনার সাথে কথা বলেছেন। শেখ হাসিনা বলেছেন যে তুমি কি ওই অ্যাডভাইজার বলতে ওনার তারেক সিদ্দিকের সাথে এই বিষয়ে কথা বলছো কিনা। তারপরে বলছে ছেড়ে দেওয়ার বিষয়টা হয়তো তার
রিকোয়েস্ট করছিল, বলতে ছেড়ে দেওয়ার প্রসঙ্গে বলছে এটা দেখা যাক, আমি দেখি। তো এই যে বিষয়গুলো, তার মানে এইগুলোতে স্পষ্ট যে এই সরকার যে জড়িত ছিল, বা ডিজিএফআই বা সরকারের এজেন্সিগুলো, বাংলাদেশের যেগুলো রাষ্ট্রীয় বাহিনীগুলোর দায়িত্ব হচ্ছে মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। রাষ্ট্র বেতন দেয়, রাষ্ট্রের মানুষের টাকার বেতন হয়, ট্যাক্সের টাকা বেতন হয়, মানুষের কষ্টে প্রবাস থেকে শ্রমিকরা টাকা পাঠায়, যে রেমিটেন্স, এইসব টাকাটা সব মিলে রাষ্ট্রে যে বেতনটা দেয়, তাদের বেতন দেয় মানুষের রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করার জন্য, রাষ্ট্রীয় নিরাপত্তা, গোয়েন্দা বাহিনীর কাজ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। সেটা না করে তারা যে কাজটা করছে, যে মানুষকে নিয়ে গুম করছে এবং একটা মানুষের জীবন হানি করছে। তো এই যে বিষয়গুলো উঠে আসছে, এইগুলোর সাথে খোদ ডিজিএফআইয়ের অনেক অফিসার জড়িত, এটা তারা উল্লেখ করেছে, এবং এনএসআইও আছে জড়িত। তারপরে সিটিটিসি বলতে একটা নতুন অর্গানাইজেশন করছে, এটা পুরোটাই করা হয়েছিল জঙ্গিবাদ দমন, তথাকথিত জঙ্গিবাদ দমনের নামে। এটা ফাউন্ডার ছিল, মানে এটা পুরোটা পরামর্শ সব দিত আমেরিকার পয়সা, এটা ইকুইপমেন্ট যেগুলো আছে, আমি যতটুকু শুনলাম, এখানে সিটিডিসির একজন কর্মকর্তার সাথে আমার আসার পরে পরিচয় ছিল, সৌভাগ্যক্রমে এখানে ভিজিটও করার সৌভাগ্য। তারা যে কনফাইন্ড, যে ওই যে আয়নাগর বলতে যা ডিজেবল ছিল, ওই রকম সিটিডিসি তো একটা 7 তলার উপরে একটা, মানে এরকম একটা আছে, আটক কেন্দ্র ছিল, মানে গোপন বন্দিশালা, যেখানে রাখলে কেউ জানতে পারে। টপ ফ্লোর, এই ফ্লোরটাও ভিজিট করার আমার সৌভাগ্য হয়েছে। আমি দেখে মানে আমি নিজে দেখেই আমার ভয় লাগছে, মানে এরকম ছোটো ছোটো রুম, এইগুলোর মধ্যে তাদেরকে নিয়ে মানে আটক করে রাখতো। তো এই যে বিষয়গুলো, এই যে মানুষের অমানবিক কাজ, মানবতা বিরোধী যে কাজগুলা, এইগুলা নিয়ে আমি মূলত এই কাজটা, আজকের লিড নিউজটা, যে শেখ হাসিনা যেটার সাথে জড়িত, একাধিক গোয়েন্দা, মানে ডিজিএফের একাধিক প্রধান এই গুম কমিশনের কাছে স্বীকার করছে, তারা এগুলো অর্ডারগুলো আসতো শেখ হাসিনার কাছ থেকে তারেক সিদ্দিকীর মাধ্যমে, এবং কোনটার সাথে শেখ হাসিনা সরাসরি মানে নির্দেশনা দিতেন। তো তারা মূলত সরকার প্রধানের, মানে সুপিরিয়র কমান্ড, তারা গুম কমিশনের রিপোর্টে উল্লেখ করছে সুপিরিয়র কমান্ড হিসেবে শেখ হাসিনাকে গুম কমিশনের রিপোর্টে দায়ী করা হয়েছে, যে শেখ হাসিনা সুপিরিয়র কমান্ড ছিলেন শেখ হাসিনা। ভয়ঙ্কর তথ্য। যেটা আপনি লিখেছেন আজকে ছাপা হয়েছে, এটাও তো আংশিক তথ্য, আংশিক তথ্য, পূর্ণাঙ্গ তথ্য কিছু এখন পর্যন্ত নাই। আপনি বলছেন যে 1600 জন আবেদন করেছে, তাদের 1600-র উপরে আবেদন, 1600-র উপরে আবেদন ফিগারটা এখানে আছে। প্রায় 800 জনেরটা তারা একটা রিভিউ করেছে, একটা কেস স্টাডি তৈরি করেছে। 758 রিভিউ করছে, তারা 750 জন জি রিভিউ করেছে। তার মধ্যে থেকে 450 জনের কথা বলা হচ্ছে, যাদের বিষয়টা নিশ্চিত যে এরা হয়তো আর ফেরত আসবে। তাদের এই পার্সেন্টেজ করছে, তারা একটা গ্রাফ দিছে, এই গ্রাফের পার্সেন্টেজ অনুযায়ী 27% মিসিং, মানে তারা হয়তো ফিরবে না ফেরার সম্ভাবনাই বেশি এখন পর্যন্ত। তাদের কোনো হদিস পাওয়া যাচ্ছে না, বা তাদেরকে বিভিন্ন ক্লুতে তারা যতটুকু কমিশন নিশ্চিত হতে পারছে, তারা ফেরার সম্ভাবনা, কমিশনের চেয়ারম্যান সাহেবের বাসা এটা ছিল একেবারে ক্ষীণ, ফিরে আসার সম্ভাবনা, উনি বলছেন ফিরবে না, ফিরে আসার সম্ভাবনা একেবারেই ক্ষীণ। তার মানে এটাতে ক্ষীণ কথাটার মধ্যে মানে সবকিছু, মানে আমি মনে করি মানে উনি ইঙ্গিত দিয়ে দিয়েছেন ইলিয়াস আলীর ব্যাপারে, উনি এভাবেই মন্তব্য করেছিলেন, একেবারেই ক্ষীণ। এই একটা বিভৎস পরিস্থিতি একটা দেশের, যেখানে ক্ষমতায় থাকতে গেলে মানুষকে নিয়ে যেতে হবে, নির্যাতন করতে হবে, এবং একেবারে পাওয়া যাবে না, এই পরিস্থিতি হবে। আপনার নিউজের মধ্যে এক জায়গায় উল্লেখ আছে, একজনকে আটক করার পর তাকে মানে কোনো চেতনানাশক ছাড়াই তার ঠোঁট সেলাই করে। গুম কমিশনের মানে তদন্তে তাদের ইনকোয়ারিতে এটা উঠে আসছে যে একজনকে মানে ধরে নেওয়ার পর র্যাব ঠোঁট সেলাই করে দিছে। নির্যাতনের পদ্ধতিগুলো কতটা ভয়ঙ্কর, মানে কতটা বিভৎস। মানে এরকম নির্যাতন আসলে আফ্রিকার জঙ্গলে হয় কিনা, মানে আফ্রিকার জঙ্গলের মানুষ যারা, মানে আমরা যাদেরকে আমরা অনেকটা মানে নিচু স্তরের মনে করি, মানে মানবিকতার দিক থেকে যাদেরকে আমরা মনে করি, আমার মনে হয় না আফ্রিকার যেখানে সভ্যতার মানে আলো এখনো ভালো করে পৌঁছায় না মনে করে হয় আমার মনে হয় এইসব আফ্রিকার জঙ্গল এত অমানবিক আচরণ করা হয় কোনো কারোর সাথে, মানে একেবারে ঠান্ডা মাথা। এটা তো হলেও আপনি যুদ্ধ করতেছে, যুদ্ধ অবস্থায় তো আপনার উপরে আঘাত আসে, পাল্টা আঘাত আসে, কিন্তু এটা তো আপনাকে একজন নিরীহ মানুষকে, নিরীহ আমি এ কারণে বলছি যে মানুষ যত শক্তি ছিল, একটা মানুষকে আপনাকে যখন একা পাবে ধরে নিয়ে যাবে কয়েকজন, এর চেয়ে নিরীহ আর কিছু হতে পারে না, প্রতিহত করার তো তার ব্যবস্থা থাকে। আপনার অস্ত্রধারীদের সাথে আপনার নিরস্ত্র একজন মানুষ আপনাকে ধরে নিয়ে একদম ঠান্ডা মাথায় আপনাকে ঠোঁট সেলাই করে দেওয়া, তারপরে আপনাকে খুন করে বস্তা করে নদীতে ফেলে দেওয়া, মানে এর মতো তো অমানবিক মানে আর কিছুই আমার মনে হয় না এইসব আফ্রিকার জঙ্গলে ওইসব হয় আর কি। আমি জানি না, আমার ধারণা আর কি, যে বাংলাদেশের যে গত 15 বছরে মানে ভিন্ন মতের বা বিরোধী দলের রাজনৈতিক নেতৃবৃন্দের উপর যে ঘটনা মানে এগুলো ঘটছে, এটা আসলে পৃথিবীর
আসলে একটা ইতিহাস হয়ে থাকবে, মানে আমাদের জন্য কলঙ্কজনক ইতিহাস আর কি। ইতিহাস মানে বাংলাদেশের জন্য একটা ভবিষ্যতের যে প্রজন্ম জানবে বাংলাদেশে এরকম একটা কলঙ্কজনক ঘটনা বাংলাদেশে ঘটতো। হ্যাঁ, মানে নিকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে এটা। সবচেয়ে এটা আইএমএ জাহিলিয়াতকে মানে হার মানাবে আর কি আমার মনে হয়। সবচেয়ে দুর্ভাগ্যজনক হচ্ছে এরপরও আমরা কারোর মধ্যে কোনো আফসোস বা ভুল ছিল, কোনো ধরনের অনুশোচনা কিছুই দেখা আমি যাচ্ছে না। যদি আপনি খেয়াল করেন, আমি আমাদের একটা ইন্টারভিউ আছে, আমি লন্ডন থাকতে তো আমার দেশ বের করতো আমরা। ওই যে মানে সুমন এখান থেকে তেজগাঁও থানা বিএনপির সেক্রেটারি, যুবদলের মানে বিএনপি সেক্রেটারি ছিল তেজগাঁও থানা বিএনপি। একদিনে কিন্তু 6 জনকে নিয়ে গেছিল তাদের সাথে, সুমনের সাথে 3 জন আর বিভিন্ন জায়গা থেকে 6 জনকে এক রাতে উঠে নিয়ে গেছিল। এটা নেতৃত্ব দিয়েছিল কিসমত হায়াত নামে কর্নেল, মানে র্যাব 1-এর একজন। আমাদের ফাইন্ডিং ছিল এটা। সুমনের মা আমাদের সাথে একটা ইন্টারভিউ আছে, আমার ইন্টারভিউটা আমার ইউটিউবেও আছে। সুমনের মা ইন্টারভিউতে বলেছিলেন যে আমি বারবার র্যাবের কাছে গেছি, যাওয়ার পর কিসমত যে তাদেরকে উঠাই নিয়েছিল, সিইউ ছিল ওই র্যাব 1-এর কমান্ডার সিইউ সাহেব বলছে যে আমি তো নিয়ে আসছি, স্বীকার করছে যে আমরা নিয়ে আসছিলাম, আমাদের কাছে জিয়া সাহেব নিয়ে গেছে। আপনি জিয়া সাহেবকে বলেন, জিয়া সাহেবের কাছে বারবার জিয়া সাহেবের কাছে গেছে, জিয়া সাহেব নাকি জিয়া সাহেব সুমনের মা ভাষা বলে জিয়া সাহেবের কাছে বারবার যাওয়ার পর জিয়া সাহেব বলছে আপনারা বিভিন্ন জায়গায় নদী নালায় খুঁজেন, কত লাশ আসতেছে নদী নালা। মানে এত বিভৎস। মাকে যখন বলে, একটা সন্তানের মাকে যখন বলে নদী নালাতে কত লাশ আসতেছে গিয়ে খুঁজেন ওইসব জায়গায়, সুমনের মা ইন্টারভিউটা আছে এখনো, মানে ইউটিউবে খুঁজলে পাওয়া যাবে। এইরকম আর কি, যে এই যে ঘটনাগুলা মানে এইগুলারই এখন মানে গুম কমিশনের তাদের যে রিপোর্টের নামটা খুব সুন্দর, আনফোল্ডিং দ্য ট্রুথ, মানে তারা সত্যটা উন্মোচন করার চেষ্টা করতেছে আর কি, সত্যটা উন্মোচন। তো এই সত্যগুলা বের হয়ে আসতেছে এখন। আমার মনে হয় ভবিষ্যৎ গুম কমিশন যদি তাদের কাজটা এখন যেভাবে করতেছে নিরপেক্ষভাবে চালিয়ে যেতে পারে, আমার আরো ভয়াবহ তথ্য উঠে আসবে আমার মনে হয় আর কি, মানে যেভাবে এগিয়ে যাচ্ছে। রাজনৈতিক সরকারের আসলে নিজেদেরই কিছু প্রতিবন্ধকতা থাকে, বাধ্যবাধকতা থাকে, হয়তো স্বার্থগত ইস্যুও থাকে। এই সরকারের তো ঠিক সেইভাবে কিছু নেই। কাজেই আশা করা যায় যদি এই সরকার থাকে তাহলে আমাদের প্রত্যাশা এই সরকার মানে অমানবিক যে ঘটনাগুলো ঘটছে বা মানবতা বিরোধী যে অপরাধগুলা শেখ হাসিনা শাসনের আমলে হয়েছে, এগুলার অন্তত বিচার শেষ করতে পারুক না পারুক, তদন্ত উঠে আসুক এবং মানুষের সামনে এগুলো তদন্তগুলো প্রকাশ করুক যে শেখ হাসিনা কি করছে, এটা অন্তত মানুষ ভালোভাবে জানুক, নিরপেক্ষ একটা সরকারের কাছ থেকে মানুষ জানুক যে শেখ হাসিনা এই কাজগুলো করে গেছে, মানবতা বিরোধী এই অপরাধগুলো করছে। যদি ভবিষ্যৎ কোনো সরকার, রাজনৈতিক সরকার আসে, যদি তারা মানবিক হয়, অবশ্যই মানবতা বিরোধী অপরাধের মানে বিচার সম্পন্ন করবে, সেটাই আমার প্রত্যাশা। আমরা আসলে জাতিগতভাবে সেই আশাটা করা কঠিন, তারপরে এই আশা তো করতেই হবে। গুম কমিশন নিয়ে আসলে কথা বলে শেষ হওয়ার কথা না, কিন্তু অনেক কিছু আছে জানার, বোঝার। নির্যাতনের যে পদ্ধতির দিকে আমরা আসলে, এটা তো একটা ছোট্ট উদাহরণ ছিল, একটা ছোট্ট দৃষ্টান্ত ছিল যে তারা কি কি করেছে। নির্যাতনের নিশ্চয়ই আরো ওই অংশে আমরা না যাই। আমি আরেকটা নিউজ নিয়ে আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি। নিউজটার হেডলাইন ছিল আদালত চলতো আনিসুল হকের চেম্বারের হুকুমে। আমাদের যে সাবেক আইনমন্ত্রী, তার চেম্বারের হুকুমে, মানে হেডিংটাই একটু অন্যরকম, কারণ এটা তো আইন আদালতের ব্যাপার, মানুষের কত কিছু নির্ভর করে ওই আদালতের উপর। শেষ ভরসাস্থল বলা হয়, শেষ ভরসাস্থল সবসময় আল্লাহ, সেটা তো বটে না। দুনিয়ার বুকে মানুষ বিচার, দুনিয়ার বুকে মানুষ মানে অন্যায়ের প্রতিকার চাওয়ার জন্য সর্বশেষ জায়গা হয়েছে আপনাকে আদালত, যে মানুষের কাছ থেকে চেয়ে কোনো ফয়সালা পাওয়া যাচ্ছে না, একটা কিছু অন্তত আমি পাবো আদালতে গেলে। তো যদি তার ব্যক্তিগত এবং তার যে ঘনিষ্ঠ বৃত্ত, সেই লোকজনই যদি আইন আদালত পরিচালনা করে, তাহলে আমাদের আসলে কি ছিল? আমরা আসলে আদালত বলতে বাংলাদেশে কিছুই ছিল না, বা এখনো আদালত সেইভাবে ফাংশন, মানুষের আদালত হিসাবে বা ন্যায় বিচার এখনো ফাংশন করতে পারছে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। কারণ আমি শেখ হাসিনার সময় আনিসুল হক বা তার আগের আইনমন্ত্রী প্রত্যেকটা আদালতে ছিল তাদের একেবারে কঠোর নিয়ন্ত্রিত। তারা যেভাবে চাইতেন আদালতটা সেভাবে চলতো। তারা যেভাবে মানে ধরেন একেবারে শুরুর দিকে যদি বলি, ধরেন 2009 সালে বা 10 সালে লুৎফুজ্জামান বাবরকে যখন অ্যারেস্ট করা হয়, তখন তাকে অ্যারেস্ট করার পর তাকে রিমান্ডে নেওয়া হয়েছিল। রিমান্ডের এগেনিস্টে হাইকোর্টে আসছিল, হাইকোর্ট তার রিমান্ডটাকে স্টে করছিল। স্টে করার পর হাইকোর্টের স্টেটার এগেনিস্টে অ্যাপিলেট ডিভিশনে যখন সরকার পক্ষ থেকে মানে তার নির্যাতন করতে হবে, হাইকোর্ট বলতে যে নির্যাতন না, স্টে মানে নির্যাতন না করার জন্য অর্ডার। সরকার তার জন্য অ্যাপিলেট ডিভিশনের কাছ থেকে নির্যাতন চাইছে, মানে স্টেটা স্টপ চাইছে।
যে মানে তাতে যে নির্যাতন করতে পারে। তখন অ্যাপিলেট ডিভিশনের চেম্বার জজের কাছে যখন আলোচনা হয়, মানে বিষয়টা উত্থাপন হয়, তখনকার অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম সাহেব বলেছিলেন বাবুর অসুস্থ, বাবুর আইনজীবী বলতেছেন তিনি খুব অসুস্থ, রিমান্ডে নিলে তার মানে জীবনহানি বা জীবনের উপর একটা হুমকি দেবে। তখন অ্যাটর্নি জেনারেল বলছিলেন বাবর মারা গেলে এখানে আইসেন। মানে তারপর এই কথার পরেও কিন্তু ওই বাবরকে হাইকোর্ট ডিভিশনের মানে অর্ডারটা স্টেটাকে মানে স্থগিত করে দিয়ে তাকে রিমান্ডের জন্য মঞ্জুর করে দিয়েছে অ্যাপিলেট ডিভিশন। তো আদালত কিভাবে মানে এই যে আদালত একটা মানুষকে নির্যাতনের জন্য মানে মুখে ঠেলে দেওয়ার জন্য আদেশ দিতে পারে, যে আদালত আপনি দেখবেন যে সর্বশেষ এটা বললাম প্রথম দিকের পর, সর্বশেষ ওই যে গুলি চালানোর যে উপাধ্যক্ষ কাদের বলছিল না যে বা যে দেখা মাত্র গুলির নির্দেশ দেওয়া হয়েছে, এটার এগেনস্টে কিন্তু হাইকোর্টে গেছিল, কিন্তু কোর্ট বলে দিয়েছে গুলি চালাতে পারবে। তো এই গুলি চলতেছে, মানবতা বিরোধী অপরাধ হচ্ছে। যে আদালত বলে দেয় যে সরকার গুলি চালাতে পারবে মানুষের বিক্ষুব্ধদের উপর, যে আদালত বলে যে মরা গেলে মানে মারা গেলে আইসেন, তো সেই আদালত আবার রিমান্ড মঞ্জুরও করে, নির্যাতন মঞ্জুর। তো সেই আদালতকে আমরা কোন পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছিল, এই দুইটা উদাহরণ থেকে বোঝা যায়। আমি আজকে যে নিউজটার কথা বলছেন, আপনাকে ধন্যবাদ। এইটাও আমি একটা কেস স্টাডি দিচ্ছি, একটা কেস স্টাডি হচ্ছে একটা ঘটনার মানে ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে শুরু হয়েছে ঘটনাটা। যে ম্যাজিস্ট্রেটের অনেকগুলো মামলার যে সিআরপিসি বা আমাদের যে ফৌজদারি অপরাধের যে আইন আছে, তো আইন অনুযায়ী ম্যাজিস্ট্রেটের জামিন দেওয়ার এখতিয়ার থাকে না অনেক ঘটনার। এই ঘটনাটা ম্যাজিস্ট্রেটের এখতিয়ার ছিল না জামিন দেওয়ার, অথচ দেখা গেছে যে তাদেরকে অ্যারেস্ট করার 10 দিনের মাথায় ম্যাজিস্ট্রেট জামিন দিয়ে দিছে। মানে তার এখতিয়ারের বাইরে মানে এখানে আইনমন্ত্রীর চেম্বার এটাতে হস্তক্ষেপ করছে। তার মানে আইনমন্ত্রীর চেম্বারের মানে আইনের দরকার নেই, ম্যাজিস্ট্রেট ওই ম্যাজিস্ট্রেট আবার এটার বিরুদ্ধে প্রতিপক্ষ এটার বিরুদ্ধে আপিল করছে, আপিলও সেম অর্ডার, যেহেতু উপর থেকে নড়াচড়া হচ্ছে। তারপরে হাইকোর্ট ডিভিশন আসার পর মজার খেলাটা হচ্ছে হাইকোর্টের আসার পর যেটা হয়েছে, হাইকোর্ট দেখে তো এটা মানে হাইকোর্টের বিচারক তাই তাদেরও তো মাইন্ড তো মানুষের, তারা বলছে যে হ্যাঁ এটা কী করলো, এটা তো তার মানে তারা মানে খুব প্রকাশ করছে হাইকোর্ট, এটা তো হইতেই পারে না। হাইকোর্ট এইরকম অর্ডার ম্যাজিস্ট্রেট দেওয়ার এখতিয়ার নাই, তারা কেন দিল, ম্যাজিস্ট্রেটকে তলব করছে, ওইটা হাইকোর্টের জামিন বাতিল করছে, মানে একটা সিস্টেমে গেছে। তখন মনে করেন যে আমি প্রতিপক্ষ, আমি একটা আশ্বাস পেলাম যে কত বিচারটা হবে, আমি এখন বিচার পাবো। কিন্তু দেখা যাচ্ছে কি 2 দিনের মধ্যে আবার ওই আইনমন্ত্রী চেম্বারের মাধ্যমে বা এটা আবার ইয়েতে গেল, কি বলে এটাকে আবার হাইকোর্টেই ওই বেঞ্চেই আবার বলা হলো যে রিকল করার জন্য, রিকল আবেদন এটা করতে পারে। রিকলের সিস্টেমও আছে, রিকলের ফৌজদারি কার্যবিধি অনুযায়ী বা সিআরপিসি বা সুপ্রিম কোর্টের যে এই যে রেওয়াজ আছে, সুপ্রিম কোর্টের যে বিভিন্ন মামলা যে রেফারেন্স আছে, রেফারেন্স অনুযায়ী যদি ক্লারিক্যাল মিস্টেক থাকে, আমি যতটুকু মানে করে দেখলাম পড়াশোনা করে বা বিভিন্ন লয়ারদের সাথে কথা বলে, যে যদি ক্লারিক্যাল মিস্টেক থাকে তাহলে এটা রিকল করে। ক্লারিক্যাল মিস্টেকটা তো বানানে ভুল হয়েছে, নামে ভুল হয়েছে, ডেটে ভুল হয়েছে, ক্লারিক্যাল মিস্টেকগুলো এটা করতে পারে, কারেকশন করতে পারে, কিন্তু অর্ডার উল্টাই দিতে পারে না। কিন্তু তারা এই অর্ডারটা পুরোটা উল্টাই দিছে, মানে ওই যে ম্যাজিস্ট্রেটকে ডাকছিল, তলব করছিল, এটা বাদ, তাতে জামিন ক্যান্সেল করছিল, জামিন ক্যান্সেল করে আবার জেলে যাওয়ার জন্য নির্দেশ দিছিল, এইটাও বাদ। বুঝতে পারছেন, মানে যে হাইকোর্ট খুব উষ্মা প্রকাশ করছে, তারা খুব ক্ষুব্ধ হয়েছে যে এইটাও ম্যাজিস্ট্রেট দিতে পারে, মানে সরাসরি আদালত এইগুলা ঘটনা ঘটলো কিভাবে, মানে এই ধরনের কথাবার্তা হয়েছে যে এটা তো একটা কিন্তু তারাই আবার এটাকে বাংলাদেশের একটা কথা ছোটবেলাতে শুনতাম, হাকিম ধরে তো হুকুম ধরে না। এখানে দেখছে উল্টাটা, হুকুম ধরে গেছে, হাকিম ঠিক আছে, বিষয়টা বুঝে তারা প্রবাদকে উল্টাই দিছে। তো এই যে ঘটনাগুলা, তারপর আরো মজার ঘটনা, যখন অ্যাপিলেট ডিভিশনে গেছে, আবার অ্যাপিলেট ডিভিশনে গেছে মানে এই প্রতিপক্ষ, তারা দেখছে যে যেহেতু এইরকম একটা অন্যায় হচ্ছে, অ্যাপিলেট ডিভিশন আমরা প্রতিকার পাবো। অ্যাপিলেট ডিভিশনে করছে কি, পুরো মামলাটাকে হাইকোর্টে বাতিল করে দিছে, যে তোমরা হাইকোর্টে যতটুকু আছে ওইটাও বাতিল, মানে ম্যাজিস্ট্রেটের পর্যন্ত ঠিক আছে, ম্যাজিস্ট্রেটের ওটা ঠিক আছে, এটা অ্যাপিলেট ডিভিশন করে, মানে সবগুলো একদম। কিন্তু ওনারা ওই অথরিটি মানে ওই জায়গায় বসে ম্যাজিস্ট্রেটের যেখানে এখতিয়ারই নাই সেখানে না, ওইটা অ্যাপিলেট ঠিক করে দিয়েছে। অ্যাপিলেট সব মানে একটা দলদাস, মানে তারা কত রকমের মানে দলবৃত্ত বলা খারাপ, মানে মানুষের প্রতিকার চাওয়ার, মানুষের মানে চাওয়ার কোনো জায়গা বলতে কিছু ছিল না। মানে বাংলাদেশে এই ঘটনাটা আমি দিলাম উদাহরণ হিসাবে, এরকম হাজার হাজার ঘটনা আছে, আপনি তো সুপ্রিম কোর্টে পাবেন। তো এই ঘটনাগুলোর মাধ্যমে বোঝা যায় পরিষ্কার, বিচার বলতে তারা কিছু রাখে না বাংলাদেশের মানুষের চাওয়ার। আরেকটা দেশে যদি বিচার না থাকে তাহলে এই দেশ থাকে না। এই দেশে মানে মানে কি বলবো, দেশ মানে ধ্বংসই বলা চলে। মানে এটা প্রতিষ্ঠান হিসেবে বিচার বিভাগ একদম শেষ হয়ে গেছে, শেষ করেছে। এটা ফিরতে আবার কত সময় লাগবে, এখনো মানে ওইভাবে ফিরছে কিনা আমার সন্দেহ আছে। কারণ এখন আবার অপরপক্ষ মানে শোনা যায়, মানে এখন তো মানে ধরেন ওই ফেসিবাদের যে লেসপেন্সার যাদেরকে শেখ হাসিনা নিয়োগ দিয়ে তারাই রয়ে গেছে, তারা এখন মানে চাকরির ভয়ে
উল্টা দিকে যারা আছে তাদেরকে আবার ভয় পায়, বিষয়টা বুঝছেন? এরকম নানা ঘটনা সুপ্রিম কোর্টে গেলে মানে শোনা যায়। তার মানে বিচার যে একটু বিচারের মতো আমার মনে হয় সেই জায়গাটা এখনো যাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। তো এখানে দরকার গার্ডসওয়ালা বিচারক, নিরপেক্ষ লোকজন বা পক্ষ, আপনার রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে, চেয়ারে বসলে আপনার গার্ডস থাকবে। আমরা এই ধরনের বিচারক আমরা আমাদের হাইকোর্টে দেখছি, শেখ হাসিনাকে ক্ষমতা থাকা অবস্থায় রং হ্যান্ডেড বলছে। আমাদের সুপ্রিম কোর্টে এই নজির আছে যে মানে স্বাধীনভাবে কীভাবে বিচার করতে হয়, আমাদের সুপ্রিম কোর্টে এই নজির, কিন্তু সেটা একবার ধ্বংস হয়ে গেছে। এবং শেখ হাসিনা 15 বছরে বিচারকে একদম মাটিতে মিশিয়ে দিচ্ছে। এটার একটা বড় ধরনের সংকট আছে। আপনি বিচার বিভাগ খুব কাছ থেকে দেখছেন, ওটা বুঝতে পারছেন। বিচার বিভাগের দ্বারা আমি ভিকটিম, বিচার বিভাগ কাল দেখছি না, বিচার বিভাগের দ্বারা ভিকটিম। আমি তো সাংবাদিকতা দেখছি, মানে আমার যতটুকু ইয়ে হয়েছে, ধরেন শেখ হাসিনা ক্ষমতায় আসার কয়েক বছর আগেই আমাদের সাংবাদিকতা শুরু। তখন যেভাবে শুরুটা করেছিলাম, মাঝখানের 15 বছর কোনো সাংবাদিকতাই করিনি আসলে। 15 বছর প্রেস রিলিজ কেটে ছেড়ে দেয়া একটা অবস্থা। করার মতো পরিবেশ ছিল না, করার মতো পরিবেশ ছিল। আমরা তো যতটুকু সাহস করে করার চেষ্টা করছি, কিন্তু চেষ্টা করার ফলে তো আমাদের পরিণতি কি হয়েছে আপনারা দেখছেন। সাংবাদিকতা সাহস করে করার চেষ্টা করলে মানুষের সাহসিকতার জন্য, সাহসিকতা আমি বলবো না, মানে রিয়েল সাংবাদিকতার জন্য হয়তো মানুষ এনকারেজ করে, কিন্তু আমরা এনকারেজ না হয়ে আমাদেরকে দেশ থেকে পালাইতে হয়েছে, কেউ মানে জেলে যাইতে হয়েছে, আমাদের পত্রিকা বন্ধ করা হয়েছে দুইবার। তো আমরা প্রতিকূলতার মধ্যে আমরা চেষ্টা করছি, কিন্তু আমাদের চেষ্টা অব্যাহত ছিল বলে আমরা আবার পত্রিকা নিয়ে আসতে পারছি। আমরা কিন্তু চেষ্টা কিন্তু আমরা থেমেছিল না। আমরা যত নির্যাতন নিপীড়নের মুখোমুখি হই না কেন, আমাদের চেষ্টা ছিল, আমরা মানে এই চেষ্টা আমরা অব্যাহত রাখার কারণে আমরা ফিরে আসতে পারছি। কিন্তু শেখ হাসিনার সময় যেটা করছে বাংলাদেশের আদালত, যে আমরা তো 2010 সালের ভিকটিম, মানে শুরুর দিকে আমাদের যে ভিকটিম শুরু হয়েছিল, মানে আমরা তো আমাদেরকে দেখেন, আমাদের সবচেয়ে মজা হইলো যে আমাদেরকে যখন জেলে দেয় তখন আমাদের কোর্টে বলছে ট্রুথ ইজ নো ডিফেন্স, মানে আমাদের সত্যটা তো আমাদের জন্য ডিফেন্স না। এটা আমার সবসময় মানে আমার হৃদয়ে খুব সম্পর্ক নাড়া দেয়। 6 জন বিচারক, একজন বলতেছে আমরা এখন সত্য মিথ্যা যাচাইয়ের জন্য বসি নাই, মানে চিৎকার করে বলতেছে যে এই যে অবস্থা, এটা আসলে আপনার ওরকমই না, কিন্তু একটু কাছাকাছি ঘটনা। তো আজকে আমরা আরেকটা শুনলাম লুৎফুজ্জামান বাবরের, যেটা যে মারা গেলেন। এটা একমাত্র আমরা নিউজ করছিলাম তখন, আমি কিন্তু নিউজ করতাম, আমাদের নিউজ আসছিল তখন, ওই দিনে আমরা নিউজ করছিলাম ঘটনাটা। আমাদের হেডিং ছিল বাবর মরে গেলে আইসেন, এই ধরনের একটা হেডিং ছিল আমাদের। ফলে আমরা তো ভয়ঙ্কর একটা অবস্থার মধ্যে এখন। আল্লাহ যদি মেহেরবানি করেন তাহলে এখন হয়তো পরিস্থিতি আবার স্বাভাবিক। আমরা চাই আমাদের বিচার বিভাগ অন্তত মানে ইউরোপের বা ব্রিটেনের বিচার বিভাগের মতো স্বাধীন সার্বভৌম না হইতে পারলো, অন্তত যেন মানে আমাদের যতটুকু ছিল 96 পর্যন্ত যতটুকু ছিল ততটুকু পর্যন্ত যেন আমাদের ফিরে আসে। মানে 96 আমরা দেখছি যে বিচারপতি মানে এটিএম আফজালের নেতৃত্বে বিচারপতি মোস্তফা কামাল ছিলেন, হাবিবুর রহমান শেলি ছিলেন, তারা যেভাবে মানে শেখ হাসিনার মানে ওই বিচারের বিভাগের উপর আঘাত করার কারণে তারা যেভাবে শেখ হাসিনাকে রং হেডেড বলেছিলেন, মানে তাদের যে সাহস ছিল, তাদের যে গার্ডস ছিল, আমি মনে করি এরকম বিচারকও দরকার ফিরে আসবে। বাংলাদেশের দলীয় বৃত্ত নিয়োগ না দিয়ে এরকম গার্ডসওয়ালা লোকদের নিয়োগ দিবে, এবং বাংলাদেশের বিচার বিভাগ অন্তত ওই জায়গাটা আসবে, মানে যতটুকু ছিল সেই জায়গাটা, যতটুকু ছিল ওই জায়গাটা আসুক, নিজেদের ঐতিহ্য অন্তত ওইটুকু অন্তত ফিরে আসুক, কিছু অন্তত ফিরে আসুক। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, অনেক আলোচনা শুনলাম আমরা এখন পর্যন্ত। আসলে এই আলোচনাগুলি মোটামুটি নৈরাশ্যজনক একটা পরিস্থিতি আমাদেরকে জানান দেয়। গত 15 বছরে আমরা আসলে কতটুকু কি দেখে এসেছি, এর কতটুকু আমরা বুঝতে পেরেছি। বেশিরভাগই তো আসলে অজানাই ছিল। যে তথ্যগুলি এখন আমাদের হাতে আসছে, এগুলোর বেশিরভাগই আমরা জানতামই না। আমরা আঁচ করতে পারতাম, ধারণা করতে পারতাম যে হয়তো এটা হচ্ছে, কিন্তু এগুলি যে হয়ে গিয়েছে সে সম্পর্কে বোধহয় পূর্ণ তথ্য আমাদের কাছে ছিল না। আশা করি এই ধরনের পূর্ণ তথ্য নিয়ে আমার দেশ আপনাদের সামনে হাজির হবে, এবং সামনে আমাদের গত 15 বছরের অতীতকে যেমন আমার দেশ তুলে ধরবে, তেমনি বর্তমানকেও তুলে ধরবে একটা উজ্জ্বল বাংলাদেশ গড়ে তোলার স্বার্থে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন আমার দেশের। আল্লাহ হাফেজ।